আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ওয়েদারটা বেশ ভালো, দেখতেই পাচ্ছেন। কয়েকদিন একটানা বৃষ্টির পর আজকে একটু ওয়েদারটা মানে একটু রমরম অবস্থা। তো দেখুন, যদিও রোদ নেই, তবে বৃষ্টিও নেই, হালকা হালকা একটু রোদ উঠতেছে। তো আসছি এখান থেকে একটা কলার মোচা পারবো, গাছে কয়েকটা কলার মোচা হয়েছে। আর কয়েকদিন থেকে মানে কলার মোচাগুলো দেখতেছি, পারবো পারবো ভাবতেছি, কিন্তু বৃষ্টির কারণে আর ওইদিকে আসাও হচ্ছে না, পারাও হচ্ছে না। তো দেখা যাক পারা যায় কিনা। জিঙ্গার গাছগুলোতে এই যে দেখুন ছোট ছোট জিঙ্গা আসা শুরু করছে। এই যে এই হচ্ছে আরেকটা। তো একটু ঔষধ স্প্রে করতে হবে। এই যে দেখুন প্রচুর পরিমাণে এই যে ছোট ছোট জিঙ্গা আসছে, কিন্তু এই যে দেখুন পিঁপড়া, এই যে আরো আছে, এই যে একটা বড় হয়ে গেছে। তো আজকে একবার ঔষধ স্প্রে করতে হবে ওগুলোতে, কীটনাশক জাতীয় ঔষধ। এগুলো হাইল দাম নি বাড়িয়া নষ্ট করিয়া লাভ নাই না। এই যে দেখুন গাছে একটা মোচা কলার ছড়া থেকে আলাদা হয়ে গেছে। কলার গাছগুলো একেবারে আমাদের শেষ সীমানায়, ওই সাইডে হচ্ছে আমাদের কবরস্থান। তো কলার মোচাটা কাটতে গেলে হয়তো আমাদের বেড়ার বাইরে পড়ে যদি যায়, তাহলে ওই কবরস্থানের ভেতরে পড়ে যাবে। তাই ওটা আর কাটার সাহস পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করা হচ্ছে ভেতরে ফেলার। মাশাল্লাহ পড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, বেড়ার ভেতরের অংশটা আমাদের, আর বেড়ার বাইরের অংশটা হচ্ছে কবরস্থান। হুম, পাখির বাদা মনে হয় বাতাসে ফালাইছে। ডিম আছেন পাখির বাসা বাতাসে ফালাইছে। না, ডিম নাই, মনে হয় বাচ্চা উচ্চা আসলো। রাখি দে। খানা গেছে, তোমার মা খানা গেছে রে, আর আসেনি। নে নে নে। সকালে খাবার দাবারের পরে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো দুপুরের দিকে আবার কেন জানি খুব বেশি ক্ষুধা লাগছে। জুবাইরকে বললাম দোকান থেকে একটু ক্রিম বন এনে দিতে। তো ও গিয়ে গরম গরম ক্রিম বন আনছে। দুধ দিয়ে গরম গরম ক্রিম বন খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি চা নেই নাই, দুধ দিয়ে ক্রিম বন খাচ্ছি। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে 2-3 দিন পর বৃষ্টিটা একটু থামছে, দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টি রোদও উঠে গেছে। তো আজকে বাইরের দিকে অনেক কাজ, সবাই মিলে এখন একটু সময় কাজ করব। গত কয়েকদিনের বৃষ্টিতে বাড়িতে এত কাজ বেরিয়েছে, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারতেছি না। বেশ কয়েকদিন আগে আপনাদেরকে আমার একটা করলার চারা দেখিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। দেখুন, আমি কিন্তু ওই করলার গাছগুলো লাগাই নাই। করলা খাওয়ার পরে বীজ ফেলা হয়েছিল, ওখান থেকে এই গাছগুলো উঠেছিল। তো এখন দেখুন গাছগুলোর চারপাশে জঙ্গল হয়ে গেছে, জঙ্গলের ফাঁক দিয়ে দিয়েও করলা হচ্ছে। করলার গাছগুলো আর কি একটু একটু করে গিয়ে আমাদের ওখানে কাঁঠাল গাছের উপর দিকে উঠছে। তো এখন দেখুন আমি কয়েকটা করলা দেখে করলাগুলো পাড়ার জন্য চলে আসছি।
তো যত্ন করে গাছ লাগালে করলা হয় না, কিন্তু এই গাছগুলোতে কোনো ধরনের যত্ন নেওয়া হয় নাই। নিজে থেকেই গাছটা হয়েছে, একটা না এখানে 2-3টা গাছ আছে, নিজে থেকেই গাছগুলো হয়েছে। আর এই যে দেখুন, তেমন একটা যত্ন নেই, তাই কিছুটা করলা ছোট ছোট রয়েছে। তো ছোট বড় সবগুলোই পেরে নিচ্ছি, কারণ কিছুটা করলা পচে যাচ্ছে, যেহেতু কি আগাছা হয়ে গেছে একেবারে অযত্নে মাটির মধ্যে। তারপরে ওই যে ওদিকে দেখুন, বনের মধ্যে দিয়ে করলার গাছগুলো উঠে করলা হচ্ছে। তো ওখান থেকে এখন অনেকটা খুঁজে খুঁজে করলাগুলো বের করতে হয়। এই যে দেখুন, এই করলাগুলোই আজকে পারছি, একটু ছোট ছোট গুলোও পেরে নিয়েছি, কারণ অনেকটা করলা একটু বড় হওয়ার সাথে সাথেই লাল হয়ে নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম ছোট থাকা অবস্থায় পেরে নেই। তো এখানে 7-8টা করলা মনে হয় ছোট বড় মিলিয়ে আর কি পেরে নিলাম। আমি যত্ন করে যখন করলার গাছ লাগাই, তখন করলা হওয়া তো দূরের কথা, গাছগুলো একটু বড় হয়ে দেখা যায় নষ্ট হয়ে যায়। কলার মোচাটা কেটে এনে তারপরে আমি মিক্স সবজি রান্না করছি, আমরা যেটাকে লাবড়া তরকারি বলি, পেঁপে আর কলার মোচা একসাথে করে, আরো 2-3 ধরনের সবজি একসাথে করে। তো রান্না করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এখন হচ্ছে আরো কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আমার শসার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবেই লম্বা হয়ে উঠেছে। তো এখন শসার গাছগুলোতে একটু মাচা দিতে হবে। আপনাদেরকে বলেইছিলাম জুবাইর আসার পরে আমি জুবাইরকে নিয়ে এখানে একটা মাচা দিব। এখানে অনেকগুলো শসার গাছ, তাই ছোট করে একটা মাচা দিতেই হবে। আর একেবারে নিচু করে দেখুন, জুবাইরের জানালার আরো নিচ দিয়ে মাচার উচ্চতাটা রাখছি আর কি। বেশ একটা উঁচু করব না, কারণ শসার গাছ অতটাও লম্বা হয় না, আর তাছাড়া এগুলো হাইব্রিড শসার গাছ, তো বেশি একটা উঁচু করতে হবে না। তো জুবাইরের আমি মিলে মাচাটা তৈরি করতে লেগে গেছি, দেখা যাক কতটা কি করতে পারি। আমার নতুন রান্নাঘরটা করার পরে কিছু বাঁশ এক্সট্রা হয়ে গেছে, তো ওই বাঁশগুলোই কাজে লাগিয়ে দিচ্ছি। নাইলন সুতার একটা বান্ডিল আনছি, আজকে নাইলন সুতা দিয়ে মাচাটা সম্পূর্ণ করব, কারণ বাঁশের যে পরিমাণে দাম, আর আমাদের নিজস্ব কোনো বাঁশ নেই, তো বাঁশ কিনে আনতে হয়। আর বাঁশ দিয়ে যদি আমি এখানে ঘন করে দিতে যাই, তাহলে আরো বাঁশের প্রয়োজন হবে। আর এক বান্ডিল নাইলন সুতা 60 টাকায় পাওয়া যায়, আর এক বান্ডিল নাইলন সুতা দিয়ে এরকম করে প্রায় 3-4টা মাচা তৈরি করা যাবে, যার জন্য এক বান্ডিল নাইলন সুতা আনছি, ওটা দিয়েই দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে মাচাটা তৈরি করে নিচ্ছি। ফাইনালি আমার মাচাটা দেখুন তৈরি হয়ে গেছে, কি সুন্দর করে ছোটখাটো একটা মাচা তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন আমার শসার গাছগুলো মাশাল্লাহ কালারটা অনেক ভালো হয়েছে। তো আমি এখানে একটু বেটে বেটে কিছু বাঁশের কঞ্চি আগে পুঁতে দিয়েছিলাম, এখন ওগুলোর দিকে গাছগুলো মাচা পর্যন্ত উঠবে না, তাই আরো কিছু বাঁশের কঞ্চি অ্যারেঞ্জ করে নিচ্ছি, যাতে মাচা পর্যন্ত গাছগুলো উঠতে পারে। এখানে আমার বোনের বাচ্চা কাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, কারণ এই ভিডিও ফুটেজটা আজকে না, ওটা আজ থেকে আরো 2-3 দিন আগের, তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আজ করে ফেললাম। তো এই যে আমাদের মাচা দেওয়া শেষ। এখন জুবাইরকে বলছিলাম কিছু বাঁশের কঞ্চি আমাকে রেডি করে দিতে, ও কঞ্চিগুলো রেডি করে দিছে। আর আমি এখন এই যে সব প্রত্যেকটা গাছের জন্য একটা করে কঞ্চি পুঁতে দিলাম। দেখুন এখন সুন্দরভাবে গাছগুলো মাচায় উঠতে পারবে। এই বছরের প্রথম পাকা আম কিনে আনা হয়েছিল আমাদের ঘরে, 2টা আমে 1 কেজি। এই যে দেখুন আমগুলোর সাইজও অনেক বড়। তো বাজারে আম বেরিয়েছে, টুকটাক বেরিয়েছে, অ্যাভাইলেবল যে সব দোকানে এরকম না। তো 100 টাকা নিয়েছে 1 কেজি। 4টা আম আনছিলাম, 2টা আম আমার বাবাকে পাঠিয়ে দিয়েছি, আর 2টা আম রাখছিলাম। এই যে দেখুন অনেক বড় সাইজের, কালারটাও বেশ সুন্দর, কিন্তু আমগুলো কাটার পরে ভেতরের অবস্থাটা দেখুন, একেবারে আধ কাঁচা আধ পাকা। এই যে দেখুন, ভাবছিলাম হয়তো মিষ্টি হবে, কিন্তু মুখে দেওয়ার পর মানে আমের তো কোনো টেস্টই নেই, মিষ্টিও নেই, টক, আর সেই সাথে একটুও ভালো লাগে না এই আমগুলো খেতে। সকালে আপনাদেরকে বলেছিলাম আমার জিঙ্গা গাছগুলোতে একটু কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করব,
সেই প্রথমে একবার করেছিলাম। এখন যেহেতু গাছে নতুন করে জিঙ্গার ফুল আসছে, জালি আসছে, তো এখন এই মুহূর্তে ঔষধ স্প্রে না করলে পিঁপড়া প্লাস নানান ধরনের পোকা ঝিঙ্গাগুলো ছোট থাকা অবস্থায় আক্রমণ করে বসবে, পরে ঝিঙ্গাগুলো পচে যাবে। তো আমি এখানে বোতলে করে ঔষধ আর পানি মিক্স করে নিয়ে আসছি, স্প্রেয়ার বোতলে করে। তো এখন সবকটা গাছে খুব ভালো করে ঔষধ স্প্রে করব। আমাদের বাড়ির সাইড দিয়ে যেহেতু জঙ্গল আর নানান ধরনের আগাছা হয়ে যায়, একটা সবজি গাছ লাগালে এত তাড়াতাড়ি হয় না, কিন্তু সবজি গাছের আশেপাশে এত আগাছা হয়, আজকে যদি পরিষ্কার করি আরো 5 দিন পরে দেখা যাবে যে আগাছায় আবারও ভরে গেছে। আর বাড়ির আশেপাশে জঙ্গল বা আগাছা থাকলে দেখা যায় খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয়। প্রত্যেক বছর আমি ঝিঙ্গা লাগাই, কিন্তু আশানুরূপ ফল পাই না এই পোকামাকড়ের আক্রমণের কারণে। পোকামাকড়গুলো তাড়াতে গেলে দেখা যায় সপ্তাহে 2-3 দিন ঔষধ স্প্রে করতে হয়, কিন্তু যেটা সবসময় সম্ভব হয় না। হাইব্রিড খুব ভালো উন্নত মানের বীজ লাগিয়েছি, যেটা আমি গত বছর নিজেই আমার বাড়ি থেকে আর কি বীজটা সংগ্রহ করে রাখছিলাম। গত বছরও আমি হাইব্রিড ঝিঙ্গা লাগিয়েছিলাম। তো 2টা ঝিঙ্গা, বড় সাইজের 2টা ঝিঙ্গা শুকিয়ে ওগুলো থেকে বীজ আর কি কালেক্ট করে রাখছিলাম, যাতে এবছর বাজার থেকে কিনতে না হয়। তো যাই হোক, মাশাআল্লাহ, গাছগুলো লাগানোর পরে এখন ভালো একটা ফল দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ডগায় ডগায় ছোট ছোট জিঙ্গার জালি আসছে। তো মনে হচ্ছে একটু যত্ন নিলে ফলটা ভালোই পাওয়া যাবে। চারদিকে এত কাজ, আসলে কোনটা রেখে কোনটা করব, কোনটার যত্ন নিব, এটা ভাবতে ভাবতে বা একটার যত্ন করতে করতে আরেকটার সময় চলে যায়। এটাই হচ্ছে বর্ষাকালীন সবজির সমস্যা। গতকালকে হঠাৎ করে সকাল 10টার দিকে আমাকে একটু হসপিটালে যেতে হচ্ছে। তো আমার কিন্তু গায়ে খুব বেশি জ্বর ছিল, সর্দি জ্বর। বৃষ্টির পর থেকে মানে আমার ছেলের প্লাস আমার দুজনেরই সর্দি জ্বর হয়ে গেছে। তো এত জ্বরের মধ্যে কিভাবে যাব মানে না গেলেই নয়। তো সেজন্য আমি জুবাইরকে নিয়ে বেরিয়ে পড়ছি। আহ অনেক জ্বর গায়ে নিয়ে একটা প্যারাসিটামল খেয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ যেতেই হবে। তো করিমগঞ্জ সিভিল হসপিটালে যাব, কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা যেতে যেতে আপনাদেরকে বলবো। আর সেই সাথে আরেকটা খুব স্পেশাল আহ জিনিসও আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকে লাইন গাড়িতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে পায়ে ব্যথা হয়েছিল, গাড়ি পাওয়া যায় না। বৃষ্টির দিনের কারণে আসলে এই সমস্যা, বৃষ্টি না হলে রাস্তায় বেরিয়ে 5-10 মিনিটের ভেতর গাড়ি পাওয়া যায়। তো বৃষ্টির কারণে যে গাড়ি আসছে সেই গাড়ি দেখা যাচ্ছে ফুল হয়ে চলে আসতেছে। তো জায়গা নেই, প্রায় আধ ঘন্টায় দাঁড়িয়ে পরে একটা গাড়ি পেয়ে যে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখনো যে বৃষ্টি হচ্ছে না এমনটা না, দেখুন ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, তার মধ্যেও যেতে হচ্ছে, করার কিছু নেই। একে তো ঝিরি ঝিরি বৃষ্টি, তার মধ্যে এত ঠান্ডা বাতাস, মানে আজকের ওয়েদারটাও ঠান্ডা। গত 2-3 দিন যখন বৃষ্টি হয়েছিল তখন মনে হচ্ছিল যে শীতকাল চলে আসছে। অনেকেই সোয়েটার পরে বাইরে বেরিয়েছে, এরকম ঠান্ডা পড়েছে। তো আমিও আসার সময় ভাবছিলাম একটা সোয়েটার নিয়ে আসবো, তারপরে মনে হলো যে গরমের দিন সোয়েটার পরে কিভাবে যাব, মানুষ দেখলে হাসবে যে গরমের দিনে কেউ সোয়েটার পরে নাকি। তো বাইরে বেরিয়ে দেখি অনেকেই সোয়েটার চাদর পরে বেরিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে দেখুন, করিমগঞ্জ সিভিল হসপিটাল। এটাতে অনেকদিন আগে আসছিলাম, আর আসা হয় নাই। আরিয়ানের জন্মের সময় আসছিলাম, আর তারপরে আমার আহ বড় বোনের ছেলে অসুস্থ হয়েছিল, তখন এখানে আনা হয়েছিল, ওই সময় আসছিলাম। আজ থেকে মনে হয় 2-3 বছর 3 বছর আগে। তো আজকে আবার অনেকদিন পরে আসছি। তো এতক্ষণ থেকে বক বক করে যাচ্ছি, কেন আসছি সেটা আপনাদেরকে বলা হয় নাই। আমার একজন খালা, মানে গরিব মানুষ, ওনার কোনো ছেলে নেই, 3 মেয়ে। 3 মেয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর একেবারেই আর কি গরিব মানুষ। তো উনার হচ্ছে চোখের অপারেশন করা হবে সরকারি ভাবে। এটা হচ্ছে সরকারি হসপিটাল। তো উনি প্রাইভেটে মনে হয় একজন ডাক্তার দেখিয়েছিলেন, উনি সব লাইন কানুন করে দিয়েছেন, আর হসপিটালে এসে আর কি অপারেশনটা করার জন্য বলছেন। ওই ডাক্তার ওই হসপিটালেরই। তো উনি অনেক দিন থেকে আমার মাকে ফোন করে বলতেছেন
উনার যখন অপারেশনের ডেট পড়বে, উনি যখন চোখ অপারেশনের জন্য আসবেন, তখন উনার সাথে আমি আসতে। আসলে আমি তো হসপিটাল, ডাক্তার এসবে দৌড়াদৌড়ি করতে, এসবের বিষয়ে আমার অভিজ্ঞতা একটু বেশি। তাই সবাই আমাকে ভরসা করেন। আর খালার যেহেতু কোনো ছেলেও নেই, কিছুদিন আগে আমার মা যখন অসুস্থ হয়েছিলেন, খালা অসুস্থ অবস্থায় আমার মাকে হসপিটালে গিয়ে দেখাশোনা করছেন। তো সেজন্য আমি আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আসবো। সেজন্য আজকে জ্বর গায়ে নিয়েই আসছি। আসবো না এটা আমার আর মুখ দিয়ে বের হয় নাই। তো যাই হোক, খালাকে এখন অপারেশনে নিয়ে যাওয়া হয়েছে। আর আমরা এই যে বসে বসে অপেক্ষা করতেছি। তো এই যে হসপিটালটা দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক যে বেডের মধ্যে বসে আছেন, ওই বেডে আমি ছিলাম যখন আরিয়ানের জন্ম হয়েছিল। তো এখানে এসে দেখি কাকতালীয়ভাবে সবকিছু মিলে গেছে। আমি আরিয়ানের যখন জন্ম হয়েছিল তখন কিন্তু সরকারি হসপিটালেই হয়েছিল, ওই সিভিল হসপিটালে। তখন কিন্তু আমরা খুব অভাবের মধ্যে ছিলাম। তো প্রাইভেট হসপিটালে যাওয়ার মতন তখন এরকম ভালো কন্ডিশন ছিল না, সরকারি হসপিটালেই আসছিলাম। আর ওই হসপিটালেই আরিয়ানের জন্ম হয়েছিল। তো আজকে এখানে এসে মানে এই হসপিটালের বেডটা দেখি যে সেই একই রকম রয়েছে, কোনো কিছুই চেঞ্জ হয় নাই। তো যাই হোক, ওখানে একটু বসেছিলাম। আগে কিন্তু একটু আহ নোংরা অবস্থায় ছিল। আজকে দেখলাম যে না, হসপিটালের আমরা যে রুমটাতে বসেছিলাম ওই রুমটা পরিষ্কার, বাকিগুলোর খবর তেমন একটা জানি না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে ওনাদেরকে একটু চা খাওয়ালাম। চোখ অপারেশন হয়ে গেছে, সাথে সাথেই সরকারি হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। তো খালা এবং উনার হাজবেন্ডকে বিদায়, মেয়েকে বিদায় দিয়ে তারপরে আমি একটু শপিং মলে আসছিলাম। আমার দরকারি একটা জিনিস নেওয়ার ছিল। তো এদিকে আমার সেজো বোন মানে শারমিনের মা, উনিও আসছেন। উনার ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারের ওখানে রিপোর্ট দেখাতে। তো উনি বললেন যে একটু অপেক্ষা করো, আমাকে সাথে নিয়ে যাও। উনিও আসলে এত সে তো চিনেন না, উনি একটু সোজা টাইপের মানুষ। তো উনাকে সাথে নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। আর অপেক্ষা করার জন্য শপিং মলের থেকে তো আর ভালো কোনো জায়গা হয় না সময় কাটানোর জন্য। তো আমার ছোট ২টা জিনিস নেওয়ার আছে রান্নাঘরের, ওগুলো নেওয়ার জন্য ঢুকেছিলাম। আর সেই সাথে একটু সময় কাটানো হয়ে যাবে, ওইদিকে আপুর ডাক্তার দেখানো হয়ে যাবে, ওষুধ নেওয়া হয়ে যাবে, তারপরে আর কি একসাথে চলে যাব। ঠান্ডা ওয়েদারের কারণে আজকে শপিং মলে এসি চালায় নাই, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছি। তা না হলে আমার এত ঠান্ডা লাগতেছে, পুরো শরীরে মনে হচ্ছে জ্বর, মানে শুয়ে পড়বো এরকম অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।